বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বনানী, পড়ে শোনাচ্ছি নরেন্দ্রনাথ মিত্রের গল্পমালা। আজকের গল্প সুহাসিনী তরল আলতা। চাই সুহাসিনী তরল আলতা, চাই সুহাসিনী তরল আলতা। ছুটির দিনে বিকেলে পুরনো বন্ধুর সঙ্গে গল্প করছিলাম। হকার এসে জানালার ধারে দাঁড়ালো। আলতা নেবেন বাবু? আমি একটু বিরক্ত ভঙ্গিতে মাথা নেড়ে বললাম না। হকার নাছোড়বান্দা। জানালার শিক শক্ত করে ধরে হকার নরম অনুনয়ের সুরে বলল, এক শিশি আলতা মা লক্ষ্মীর জন্য নিন না কর্তা। খুব ভালো আলতা, পায়ের হাজা ফাটা নষ্ট হয়। বললাম, আলতার গুণাগুণ আমার জানা আছে, কিন্তু এখন কোনো দরকার নেই, তুমি সামনে এগিয়ে দেখো। লোকটি বলল, নিন না বাবু, বাজারের চেয়ে সস্তা দিচ্ছি, 12 আনা করে শিশি। মা লক্ষ্মী শখ করে যেদিন পরবেন দেখবেন ঠিক একেবারে পদ্ম ফুলটি ফুটে রয়েছে। কথায় আছে না বাবু, চরণ কমল। মা জননীরা যখন আলতা পরেন তখন তা বোঝা যায়। জুতো বলুন, স্যান্ডেল বলুন, আর কিছুতেই তা হয় না বাবু। লোকটির কবিতা আকৃষ্ট হয়ে বলল, আচ্ছা দাও এক শিশি। ফটিক, আলতা ফিরি করতে তুমি পাইক পাড়ার দিকেও আসো নাকি আজকাল? আমার বন্ধুর কথায় লোকটির চমকে উঠে বলল, কে কে কথা বলছেন ওখানে? বললাম, আমার বন্ধু বিমল মুখুজ্জে। বিমল, তুমি ওকে চেনো নাকি? আলতাওয়ালা এতক্ষণ বিমলকে দেখেনি। যেখানে সে দাঁড়িয়েছিল সেখান থেকে ইজি চেয়ারে আধশোয়া বিমলকে দেখবার জো ছিল না, কিন্তু সে এবার সোজা হয়ে বসতে দুজনের চোখাচোখি হলো। ফটিক একটু অপ্রস্তুত হয়ে বলল, ছোট কর্তা, আপনি এখানে? বিমল বলল, আমি এদিকে মাঝে মাঝে আসি, তোমারও এদিকে যাতায়াত আছে দেখছি। তা তোমার আলতা কেমন চলছে? নাম সেই সুহাসিনী আছে না? ফটিক বলল, আর কেন লজ্জা দেন কর্তা? বিমল এবার অপ্রতিভ হয়ে বলল, না না, লজ্জার কি আছে, আমি সেসব ভেবে কথা বলিনি ফটিক, তুমি কিছু মনে করো না। পকেট থেকে সিগারেটের প্যাকেটটি বের করে বিমল ফটিকের হাতে দিতে গেল। ফটিক খুশি হয়ে বলল, আমরা কি সিগারেট খাওয়ার মানুষ কর্তা? একটা বিড়ি থাকে তো দিন। বিমল বলল, হয়েছে হয়েছে, নাও। এবার আমি লোকটির দিকে তাকালাম। বছর 40-42 হবে বয়স, রোগা চেহারা, রঙটা খুবই কালো, গায়ে একটা ছিটের হাফ শার্ট, কাঁধে ঝোলানো ব্যাগের মধ্যে আলতার শিশি, সাবান, স্নো, পাউডারের কৌটো, তেমন আরও 5 জন ফিরিওয়ালা থাকে তেমনি। লোকটির চেহারার মধ্যে কোনো বৈশিষ্ট্য আছে বলে আমার মনে হলো না, কিন্তু বিমলের সঙ্গে ওর কথা বলার ভঙ্গিতে এক গোপন রহস্যের আভাস পেলাম। আলতার দাম নিয়ে লোকটি চলে যাওয়ার পর আমি বন্ধুকে জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি, তুমি ওকে চেনো নাকি? বিমল বলল, বাহ, চিনব না কেন, ফটিক দাস আমার পাশের গায়ের লোক, পার্টিশনের পরে একই সঙ্গে আমরা দেশ ছেড়েছি। এখনও অবশ্য পাতিপুকুর কলোনিতে আছে, আর আমি কালীঘাটের মনোহর পুকুরে। তাহলে ওর সব খবরই আমি জানি। জানো কল্যাণী, সুহাসিনী তরল আলতার মধ্যে একটা গল্প আছে। আলতা তরল হলেও গল্পটি একেবারে তরল নয়। কিসের গল্প বিমলবাবু? ট্রেতে করে 2 কাপ চা নিয়ে রেখা এসে ঘরে ঢুকলো। বিমল বলল, আপনার জন্য 1 শিশি আলতা রাখলুম আমরা, সেই গল্প। শিশির আলতা আপনার, কিন্তু শিশির গল্পটি কল্যাণীর। তা আপনার শুনবার যোগ্য নয় বৌদি। রেখা এসে বললে, আপনারা যদি বলতেই পারলেন, আমার শোনায় কি দোষ? বলে রেখা তক্তপোষের এক কোণে বসে পড়ল। বিমলকে ইতস্তত করতে দেখে আমি বললাম, তুমি বলে যাও, রেখা না হয় মনে মনে কানে আঙুল দিয়ে থাকবে। আর একটু অনুরোধ উপরোধের পর বিমল বলতে শুরু করলো। ফটিকের বাড়ি ছিল আমাদের পাশের গ্রাম চণ্ডীপুরে। ওর বাবা ধোপার ব্যবসা করত, নাম লিখত সুবল ধুপি। কিন্তু ফটিক বোর্ড স্কুলে ঢুকেই নিজের পদবি পাল্টে লিখতে লাগলো দাস। বোর্ড স্কুল থেকে পাশ করে এমএ স্কুলেও ঢুকেছিল, কিন্তু বছর 2 বাদে ওর বাবা মারা যাওয়ার পর ওকে পড়া ছাড়তে হলো। সবাই বলল, জাত ব্যবসা ধরো, কিন্তু বাপের পদবীর মতো বাপের পেশাও ফটিকের মনোপুত হলো না। ও ভবঘুরে হয়ে এখানে সেখানে ঘুরে বেড়াতে লাগলো। গায়ের লাগা যে গঞ্জ আছে সেখানেও মাঝে মাঝে থাকে, তবে ওর জীবিকার কিছু ঠিক থাকে না। কখনো দেখি লতিফ শিকদারের দর্জির দোকানেও মেশিন চালাচ্ছে, কখনো বা শশী দত্তের মুদিখানা নারকেল তেল ওজন করছে। ওর মতির স্থির নেই, গতিরও স্থির নেই। গায়েগঞ্জে সবাই ওর নিন্দে করে, শোনা যায় ওর স্বভাব চরিত্র বিগড়েছে। পার্টিশনের পর আমি সেবার সপরিবারে কলকাতায় এলাম। দেখি ফটিকও আমাদের গাড়িতে উঠেছে। একা নয়, সস্ত্রীক। ওর স্ত্রীর সঙ্গে অবশ্য আমার স্ত্রী আলাপ পরিচয় করালো। তার কাছে শুনলাম ফটিকের স্ত্রী বেশ সুন্দরী,
বয়স খুব অল্প, 14-15 বেশি নয়। কি বয়সে কি চেহারা, ফটিকের সঙ্গে ওকে মোটেই মানায়নি। আমার স্ত্রী একটি চলতি উপমার উল্লেখ করে বলল, বাঁদরের গলায় মুক্তোর হার। এ ক্যাম্প সে ক্যাম্প ঘুরে ফটিক গিয়ে ঘর বাঁধল পাতিপুকুরের কলোনিতে। ওই কলোনিতে বিষ্ণুপদ মিত্র নামে আমার এক বন্ধুও থাকে। তার বাড়িতে আমার যাওয়া আসা আছে। সেই সূত্রে ফটিকের সঙ্গে আমার ফের দেখা সাক্ষাৎ হলো। একদিন ফটিক আমাকে নিয়ে গেল তার বাড়িতে। ছোট্ট ঘর, টিনের চাল, বাঁশের বাখারির বেড়া, মাটির ভিত, সামনে এক ফালি বারান্দা। বারান্দার নিচে ছোট উঠোন, এক পাশে বেশ গাঁদা ফুল ফুটেছে, খানিকটা দূরে একটি তুলসী গাছ। ঘোমটা টানা একটি বউ এসে সেখানে একটি মাটির প্রদীপ জ্বেলে দিয়ে গেল। বারান্দায় একটি টুল পেতে বসে খুঁটিতে ঠ্যাস দিয়ে আমি ফটিকের সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম। বললাম, যাক, তুমি এতদিনে তাহলে সত্যিই গৃহস্থ হয়েছ ফটিক। করছো কি আজকাল, চাকরি বাকরি কিছু? ফটিক হেসে বলে, চাকরি কোথায় পাবো কর্তা, নিজেই একটা আলতা বের করেছি। ওগো, এক শিশি আলতা নিয়ে এসো দেখি, আর কর্তাকে একটু চাটা করে দাও। হ্যারিকেনের আলোয় আলতা শিশিটা নেড়েচেড়ে দেখে বললাম, বাহ, বেশ নামটি রেখেছ তো, সুহাসিনী তরল আলতা। সুহাসিনী নামটি কার? ফটিক লজ্জিত ভঙ্গিতে হাসলো, আমার পরিবারের। সবাই এই নিয়ে ঠাট্টা তামাশা করে, কিন্তু তামাশা করলে হবে কি কর্তা, ওর পয় আছে, আলতাটা চলছে ভালো। শুনলাম আলতাটা নিজের বাড়িতেই তৈরি করে ফটিক, তার কাজে সাহায্য করে সুহাসিনী। শিশির মধ্যে আলতা ঢালে, ছিপি লাগায়, লেবেল লাগায়, আর ফটিক শহরের দোকানে দোকানে সে আলতার শিশি পৌঁছে দিয়ে আসে। মাঝে মাঝে থলিতে ভরে নিজেও ফিরি করে বেড়ায়। ফটিকদা আছো নাকি? ফটিকদা? 24-25 বছরের একটি যুবক এসে উঠোনে দাঁড়ালো। আলাপে বাধা পড়ায় ফটিক যেন একটু অপ্রসন্ন হলো। বলল, আছি, আমরা একটা কথায় আছি পবন। পবন তার অপ্রসন্নতা গ্রাহ্য না করে এগিয়ে এসে বলল, আমিও একটা কথা বলতে এসেছি ফটিকদা। আমাদের আলতাটা বউবাজারের স্টোরসে এ মাস থেকে পাইকারিভাবে নেবে। বলে এসেছি পরশু বেলা 10টায় 100 শিশি ডেলিভারি দেব। আজ রাত থেকে সবাই মিলে হাত না লাগালে। ফটিক বিরক্ত হয়ে বলে, আচ্ছা আচ্ছা, পরে এসে হাত লাগাস, এখন যা ঘুরে আয়। বললাম যে একটা কথায় আছি। পবন হেসে বল, আচ্ছা, তুমি তো তাহলে ওর সঙ্গে দরকারি কথাটা সেরে নাও, আমি ততক্ষণ বৌদিকে সুখবরটা দিয়ে আসি। আর কোনো দিকে না তাকিয়ে পবন সোজা ঘরের মধ্যে ঢুকলো। ফটিক বলে, হ্যারিকেনটা ঘরে নিয়ে যাও, এখানে আর আলোর দরকার হবে না, চাঁদের আলোতেই সব দেখা যাচ্ছে, কি বলেন কর্তা? ফটিক নিজেই গিয়ে দোরের সামনে হ্যারিকেনটা রেখে এলো। পবন অবশ্য বেশিক্ষণ দেরি করলো না, খানিক বাদেই ঘর থেকে বেরিয়ে এলো। যাওয়ার সময় বলে গেল, আমি ঘুরে আসছি। ও চলে গেলে আমি জিজ্ঞাসা করলাম, ছেলেটি কে? ফটিক বলল, পবন চক্রবর্তী, এই কলোনিতেই থাকে। দেশের ঘরদোর বিক্রি করে কয়েক টাকা সঙ্গে এনেছে, কিন্তু নিজে এখনও ঘর তোলেনি, এখানে মাসির বাড়িতে আছে। ওর ইচ্ছে আমার কারবারে অংশীদার হয়, কিন্তু আমি ওসব অংশ টংশর মধ্যে নেই। টাকা তুমি ধার দিয়েছো, সুদ সমেত ফেরত দেবো, ব্যাস, ফুরিয়ে গেল। কিন্তু পবন নাছোড়বান্দা, লজ্জা শরম মান অপমান বোধ নেই, না ডাকলেও আসে। ডাকটা ফটিকের কাছ থেকে না এলেও অন্য কোনো দিক থেকে যে আসে না তা আমার মনে হলো না, কারণ পবন বেশ স্বাস্থ্যবান সুপুরুষ, বেশে বাসে শৌখিনতার ছাপও দেখলাম। গায়ে তেরছি কলার পাঞ্জাবি, ঠোঁটের ওপর বাটারফ্লাই গোঁফ। ও যতক্ষণ ঘরে ছিল লজ্জাবতী সুহাসিনীর মৃদুমধুর হাসি আর কথা আমার কানে আসছিল। আসবার সময় আমিও ফটিককে পরামর্শ দিয়ে এলাম, ভাগের কারবারে যেন সে না যায়। ফটিক বলল, আমাকে শেখাতে হবে না কর্তা, আমি খুব সাবধান আছি। কিন্তু সাবধান থেকেও বিশেষ সুবিধা করতে পারল না ফটিক। বছর দেড়েক বাদে বিষ্ণুপদর বাড়িতে গিয়ে শুনলাম মাস 2 আগে পবন সুহাসিনীকে উড়িয়ে নিয়ে গেছে। সেদিনের ভাবভঙ্গি দেখে আমি এই রকমই খানিকটা আশঙ্কা করেছিলাম। বিষ্ণুপদ বলল, বউটা হয়তো একেবারে পালিয়ে যেত না, কিন্তু শেষের দিকে ফটিক ওকে বড়ই জ্বালা যন্ত্রণা দিত, মারধরও করতো বলে শুনেছি। তাছাড়া ফটিকেরও গোড়া থেকেই দোষ ছিল, জাত ভাঁড়িয়ে ও কায়েতের মেয়েকে ভুলিয়ে নিয়ে এসেছিল। সুহাসিনী নিজের মুখেই স্বীকার করেছে। বললাম, ওসব কথা রেখে দাও, ফটিক না হয় জাতই ভারিয়েছিল, নিজের চেহারা, বয়স, বিদ্যা, বুদ্ধি তো আর ভাড়াতে পারেনি। গোড়াতে সুহাসিনী কি দেখে ভুলল? বিষ্ণুপদ বলল, তা বলতে পারবো না, ভুলবার যখন বয়স আসে তখন কিছু না দেখেও মেয়েরা ভোলে, তারপর ভুল ধরা পড়লে ফের ভুলতে ভোলাতে সাজ যায়।
শুনলাম ঘর তালাবন্ধ করে ফটিক বিভাগী হয়েছে। আরও মাস কয়েক বাদে বিষ্ণুপদর সঙ্গে দেখা হতে সে নতুন খবর শোনালো। ফটিক আবার বিয়ে করে ঘরের তালা খুলেছে। এবার আর অসবর্ণ নয়, স্বজাতের একটি মেয়েকেই বিয়ে করেছে ফটিক। রানাঘাটের ক্যাম্পে আধপেটা খেয়ে শুকিয়ে মরছিল সুখদা। ফটিক তাকে নিয়ে এসেছে। বয়স 27-28। সুখদার আগেও একবার বিয়ে হয়েছিল, গুটি 2 ছেলে মেয়েও হয়েছিল, কিন্তু তারা সব গেছে। ফটিকের এই অনাচারে কলোনি শুদ্ধ লোক ক্ষেপে উঠেছিল, কিন্তু সেক্রেটারি বিষ্ণুপদ মিত্র আর তার কমিটি সবাইকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করেছে। কালীঘাটে হিন্দু মিশনে গিয়ে বিশুদ্ধ শাস্ত্রমতে বিধবা বিবাহ করেছে ফটিক। বিষ্ণুপদ নিজে তার সাক্ষী আছে। মাস 6 বাদে একদিন বিষ্ণুপদর খোঁজ নিতে গিয়ে দেখি সে বাসায় নেই। কলোনিতে 2 নম্বর চেনা মানুষ ফটিক। ভাবলাম তার একবার খবর নিয়ে যাই। আমাকে দেখে ফটিক সাদর সম্বর্ধনা জানালো, আসুন ছোটো কর্তা, আসুন। আপনি আপনার বন্ধুর বাড়িতে আসেন যান, কিন্তু আমার এখানে ভুলেও একবার পায়ের ধুলো দেন না। শত হলেও দেশদেশী মানুষ, চোখের দেখা দেখতে প্রাণ তো আমারও চায় কর্তা। বললাম সময় ছিল না ফটিক, না হলে সেদিনই আসতাম। ফটিক বলল, আমি আরও ভেবেছিলাম আপনি বুঝি ঘেন্নায়। বললাম, দূর দূর, ঘেন্নার কি আছে, তুমি তো বেশ ভালো কাজই করেছো। ফটিক উৎসাহিত হয়ে বলল, আপনিই বলুন, ভালো কাজ করিনি? যে বউ ইচ্ছা করে ঘর ছেড়ে বেরিয়ে গেল, আমি যদি তার জন্য বিভাগী হয়ে বেড়াতাম, কি সে কুকুরটার সঙ্গে কামড়াকামড়ি করতাম? তা কি বুদ্ধিমানের কাজ হতো? তার চেয়ে কলোনি শুদ্ধ লোক জানুক, ফটিক মরদের বাচ্চা। সে এক বউ পালালে আরেক বউ ঘরে আনতে জানে। ঝড়ে যদি ঘর উড়িয়ে নিয়ে যায়, মানুষ বাদরের মতো গাছে চড়ে থাকে না, আবার মাটিতেই সুখে ঘর বাঁধে কর্তা। বললাম, তা তো ঠিকই, তা তোমার এ বউ কাজে কর্মে বেশ? ফটিক আমার মুখের কথা কেড়ে নিয়ে বলল, বেশ ভালো কর্তা। আগেরটা ছিল বাবু কেবল নিজের শাড়ি চুড়ি তেল সিঁদুরের দিকে লক্ষ্য, কিন্তু এটি একেবারে পাকা গিন্নি, সংসার করতে জানে। এক সংসার করে এসেছে তো। বলতে বলতে প্রসঙ্গ পাল্টে ফেললো ফটিক। বলে, দেখুন বাড়িঘরের চেহারা, কীরকম কুমড়ো ফলিয়েছে দেখুন। ওগো, বউ ঠাকুরনের জন্য ভালো দেখে একটা কুমড়ো কেটে দাও তো ছোটো কর্তার হাতে। চেয়ে দেখলাম উঠোনের 4 দিক জুড়ে কুমড়োর মাচা, তাতে ছোট বড় কয়েকটি কুমড়ো ঝুলছে। স্বামীরা দেশে একটি কালো বেটে মোটাসোটা বউ ঘোমটা টেনে ডা হাতে করে ঘর থেকে বেরিয়ে এলো। ফটিক তার হাত থেকে দাখানা নিয়ে বলল, আচ্ছা আমিই কেটে দিচ্ছি, তোমার নাগাল পেতে কষ্ট হবে, তুমি ছোটো কর্তাকে 1 গ্লাস চা করে দাও। চা করা শিখিয়ে নিয়েছি কর্তা, একদিনের বেশি সময় লাগেনি, সব পারে, ভারী বুদ্ধিমতী। এত প্রশংসায় লজ্জা পেয়ে বোধহয় বউটি তাড়াতাড়ি ঘরের মধ্যে গিয়ে ঢুকলো। একটু বাদে কুমড়ো পেরে নিয়ে এলো ফটিক। সুখদা শাড়ির আঁচল দিয়ে গরম চায়ের গ্লাস ধরে আমার সামনে রেখে গেল। তাকিয়ে দেখলাম আগের চেয়ে ঘরদোর বেশি পরিপাটি হয়েছে ফটিকের। উঠোনটি গোবর দিয়ে নিকোনো, বারান্দাটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, পাতায় ঢাকা তুলসী গাছটি আগের চেয়ে বেশ সতেজ। সুখদা ফটিককে সুখেই রেখেছে, তাতে কোনো সন্দেহ নেই। বললাম, তোমার সে আলতার ব্যবসা আছে নাকি ফটিক? ফটিক বলল, আছে কর্তা, না থাকলে খাই কি, ভুলেই গিয়েছিলাম, ভালো কথা মনে করিয়ে দিলেন। ওগো, 1 শিশি স্যাম্পেল দাও দেখি কর্তাকে। আমি বাধা দিয়ে বললাম, না না না। ফটিক বলল, ভালো আলতা নিয়ে যান কর্তা, বউ ঠাকুরন পরে খুশি হবেন। সুখদা 1 শিশি আলতা বারান্দায় নামিয়ে রেখে চলে গেল। আমি শিশিটির দিকে তাকিয়ে হেসে বললাম, সেই নামই রেখেছ দেখছি, সেই সুহাসিনী তরল আলতাই রয়ে গেছে। ফটিক লজ্জিত হয়ে মুখ নামালো। একটু বাদে আমার দিকে ফের তাকিয়ে করুণ সুরে বলল, আমার দুঃখের কথা আর বলবেন না কর্তা। কৌতূহলী হয়ে বললাম, কীরকম? ফটিক বলল, আমার কপালে লেখা আছে কর্তা, নিত্য 30 দিন একটা নষ্ট মেয়ে মানুষের নাম নিয়ে আমাকে পেটের খোরাক জোগাতে হবে, নইলে এমন হয়। সে হারামজাদি পালিয়ে যাওয়ার পর আলতাটার নাম পাল্টে প্রথমে লক্ষ্মী আলতা, ঠাকুর দেবতার নাম, কিন্তু আলতাটা চলল না। পাইকারের দোকানে সবগুলি শিশি পড়ে রইল। আবার লেবেল পাল্টে আমার সতীসাধ্যী বউয়ের নাম দিলাম, বললাম সুখদা আলতা। পাইকার কর্তা তো রেগেই আগুন, বলে, খেলা পেয়েছো, জাল জুয়া চুরি পেয়েছো? হেসে বললাম, তারপর? ফটিক বলল, তাকে তো সব কথা খুলে বলা যায় না কর্তা, কিল খেয়ে কিল হজম করলাম। কিন্তু খালি পেটে কিল কর্তা কদিন সয় বলুন তো? আলতার শিশিগুলো সব যখন ফেরত দিল পাইকার, আমাকে বাধ্য হয়ে ফের সেই নষ্ট মেয়ে মানুষটার নাম বসিয়ে দিতে হলো।
পাইকার খুশি হয়ে বলল, তোমার মালটা আবার চলছে হে, তোমার সুহাসিনী নামের পয় আছে। কাণ্ড দেখুন কর্তা, এই সতী সাবিত্রীর দেশে পয় হলো কি না। আলতার শিশিটি জোর করেই আমার পকেটে ভরে দিল ফটিক। কিছুতেই দাম নিল না। কুমড়োটা হাতে নিয়ে সে আমাকে রাস্তার মোড়ে বাসস্টপ পর্যন্ত এগিয়ে দিতে এলো। হাঁটতে হাঁটতে হঠাৎ জিজ্ঞাসা করলাম, আচ্ছা সুহাসিনীরা কোথায় গেল? তুমি বোধহয় আর খবর টবর কিছু রাখো না? ফটিক বলল, জানবো না কেন কর্তা, সব জানি, সব খবরই রাখি। বেলেঘাটের ফুলবাগান বস্তিতে আছে দুজনে। পবন এ ব্যবসা সে ব্যবসা করে সব খুইয়ে শেষে একটা চামড়ার কারখানায় ঢুকেছে। যাতে বামুন হলে হবে কি, যেমন মতি তেমন তো গতি হবে ছোটো কর্তা। বললাম, তা তো ঠিকই, আলতার ব্যবসা আর করেনি না? ফটিক বলল, না, ও নাকি করতে চেয়েছিল, কিন্তু সুহাসিনী বাধা দিয়েছে। বলেছে ওসব আলতা টালতার মধ্যে আমি আর নেই। আমাদের এই কলোনির পটল সরকার পবনের বন্ধু, তার যাতায়াত আছে সেখানে, তার কাছে একটা খবর পেলাম কর্তা। জিজ্ঞাসা করলাম, কী খবর? ফটিক বলল, সত্যিই কর্তা, পটল মানুষটি খাঁটি। তাছাড়া সে আমার গায়ে হাত দিয়ে বলেছে, মা কালীর নামের দিব্যি করে বলেছে। তার কথা অবিশ্বাস করতে পারি নে কর্তা। পবন নাকি অন্য আলতা কিনে দিতে চেয়েছিল, কিন্তু সে হারামজাদি বলেছে, আমার নামের আলতা যখন বাজারে চলছে আমি সেই আলতাই পরব। পবন তো তার পায়ের জুতো হয়ে আছে কর্তা, তার কি আর অন্য কিছু করবার জো আছে? বাস এসে দাঁড়ালো। ফটিক কুমড়োটা আমার হাতে তুলে দিতে দিতে বলল, কাণ্ড দেখুন কর্তা, হারামজাদি সিঁদুরের সম্পর্ক মুছে ফেলে আলতার সম্পর্কটুকু বজায় রেখেছে। কপালের ঘাম মুছবার ছলে ভিজে চোখ দুটিও মুছে ফেলল ফটিক। আমি চোখ ফিরিয়ে নিয়ে বাসের হ্যান্ডেল ধরলাম। গল্প শেষ করে বিমল রেখার দিকে তাকিয়ে বলল, ভেবে দেখুন এ আলতা এখন পরবেন কি পরবেন না। রেখা টেবিলের ওপর থেকে চায়ের কাপ আর আলতার শিশি তুলে নিয়ে ভেতরে যেতে যেতে মুখ ফিরিয়ে ভ্রুভঙ্গি করে বলল, যান। আমরা সিগারেট ধরালাম।